শুধুমাত্র চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নেয়া ৪৯৩ জন জুলাই যোদ্ধার নষ্ট হয়েছে একটি করে চোখ, আর দুই চোখের দৃষ্টি হারিয়েছেন অন্তত ১১ জন। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সাক্ষ্য দেন চিকিৎসকেরা। নতুন ৫ জন সহ শেখ হাসিনার বিরুদ্ধে ৮ দিনে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হলো। জুলাই অভ্যুত্থান দমনে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীদের বক্তব্যে একের পর এক উঠে আসছে গুলি করে হত্যা ও নির্যাতনের বর্ণনা। সোমবার ৮ম দিনে সাক্ষ্য দেন রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক পরিচালক সহ দুই চিকিৎসক। তারা জানান, ওই হাসপাতালে চিকিৎসা নিয়ে আন্দোলনকারীদের অধিকাংশের চোখে মেটালিক পিলেট পাওয়া যায়, কেউ কেউ গুলিতেও আহত ছিল। তাদের ৪৯৩ জনের এক চোখ নষ্ট হয়ে গেছে। উনি ওনার সাক্ষ্যে চোখ হারা যে আহত ব্যক্তিরা ছিল, যারা অধিকাংশই পিলেট এবং বুলেট বিদ্ধ ছিল, তাদের যে চেহারার বিভৎসতা তার বর্ণনা দিয়েছিল। ৫ আগস্ট পর্যন্ত যে প্রেজেন্টেশনটা দিয়েছেন তাতে দেখা যায় হাজারেরও বেশি গুলিবিদ্ধ ব্যক্তি চক্ষু চিকিৎসার জন্য তাদের কাছে উপস্থিত হয়েছে। সাক্ষ্য দেন ১৯ জুলাই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে নিহত শহীদ মারুফের বাবা। বলেন, গুলিবিদ্ধ ছেলের ক্ষতস্থান এক পুলিশ সদস্য রাইফেলের বাট দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। এছাড়া বিজিবি সদস্যদের গুলি করার বর্ণনাও দেন। এ সংক্রান্ত একটি ভিডিও দেখানো হয় ট্রাইব্যুনালে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে একটা জায়গায় তার ছেলেকে থামানো হয়। চিকিৎসায় বাধাগ্রস্ত শুধু করা হয়নি, থামিয়ে রাইফেলের বাট দিয়ে খুঁচিয়ে ক্ষতস্থানটাতে আঘাত করা হয়, দেখা হয় যে সত্যি ক্ষত হয়েছে কিনা, এবং ওইখানে দেরি না হলে তার অনুমান যে ছেলেটা হয়তো বাঁচত। এদিকে রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা ও দুজনকে হত্যা মামলায় বরখাস্ত পলাতক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৪ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল ১। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংসদে নারী আসন, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা সহ ১০ বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি সহ একাধিক দল। সেগুলো বাদ রেখেই জুলাই সনদ ঘোষণার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। বলছেন, গুরুত্ব দিতে হবে জনপ্রিয় ও বড় রাজনৈতিক দলের মতকে। তবে একমত না হওয়া এজেন্ডাগুলো বাস্তবায়নের পথ খুঁজছে ঐকমত্য কমিশন। রাষ্ট্র সংস্কারে ১৯টি মৌলিক বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো, কিন্তু নারী সংসদ সদস্য নির্বাচন, প্রধানমন্ত্রীর একাধিক পদ সহ ১০ বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে কয়েকটি দল। এখন 11টা 28 বাজে। প্রশ্ন উঠেছে, এগুলো বাদ দিয়ে কিভাবে হবে জুলাই সনদ? বিশ্লেষকদের পরামর্শ, সংস্কারে যতটুকু ঐক্যমত হয়েছে তা নিয়ে আগাতে হবে কমিশনকে, বাকিগুলো রেখে দিতে হবে ভবিষ্যতের হাতে। একটা রাস্তা শুধুমাত্র খোলা আছে, যদি ঐক্যমত্য কমিশন মনেই করে যে তারা এটা কার্যকর করতে চায়। একটা রাস্তা খোলা কি, সেটা হলো যে আপনি যেগুলোতে যে সকল রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলোর ব্যাপারে কী ধরনের অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, এবং এগুলোর যে চুলচারা বিশ্লেষণ, এক্ষেত্রে বিশেষজ্ঞদের যে মতামত আছে চুলচারা বিশ্লেষণের ক্ষেত্রে, সেগুলো যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তাদের সাথে আলাপ আলোচনা করা যেতে পারে। নোট অফ ডিসেন্টের বিষয়ে বিশেষজ্ঞদের মত নিচ্ছে ঐক্যমত্য কমিশন। খোঁজা হচ্ছে সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়া। তারা তো রাজি হয়েছেন, নোট অফ ডিসেন্ট দিয়ে রাজি হয়েছেন, তারা এই প্রক্রিয়ার সাথে নিজেদেরকে যুক্ত রেখেছেন। তাই আমি আশা করি তারা তাদের মত পরিবর্তন করবে। বহুল আলোচিত জুলাই জাতীয় সনদের খসড়ায় মত দেওয়ার সময় শেষ। জমা দিয়েছে ২৬টি দল, জানায়নি ৪টি দল। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামীকাল থেকে শুরু হচ্ছে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার। নির্বাচনকে কেন্দ্র করে প্রায় সব প্রার্থী লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ করেছেন। পাল্টাপাল্টি অভিযোগ দিচ্ছেন একে অপরের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য বলছে, সবার একই অভিযোগ প্রমাণ করছে কর্তৃপক্ষ কারো প্রতি পক্ষপাতিত্ব করছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হতে যাচ্ছে ৯ সেপ্টেম্বর। এদিকে আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে সোমবার পর্যন্ত প্রার্থীরা মতবিনিময় করেন শিক্ষার্থীদের সাথে। ছাত্র শিবির বলছে, শিক্ষার্থীদের যেসব সমস্যা রয়েছে নির্বাচিত হলে সেগুলো সমাধানে তারা কাজ করবে। সেই সঙ্গে প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করছে না বলে অভিযোগ তাদের। যে নীতিমালাগুলো মেনে চলা দরকার, ক্লাসরুমে ঢোকা,
রিডিং রুমে ঢোকা, হলের ভিতরে ঢোকা, যে রেস্ট্রিকশন, আমরা এই ধরনের ক্লাসরুমে ঢোকা, অন্যান্য যে রেস্ট্রিকশন, কোনো রেস্ট্রিকশন আমরা ব্রেক করছি না। আগামীকালকে থেকে আমরা প্রচারণা করতে পারবো। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না বলে অভিযোগ ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থীরও। অনেক ছাত্র সংগঠনের প্রার্থীরা তারা রিডিং রুমে গিয়ে প্রচারণা করতেছেন, মিছিল নিয়ে গিয়ে তারা মনোনয়ন তুলছেন, মধ্যরাতে গিয়ে তারা প্রচারণা চালাচ্ছেন, কিন্তু তাদের বিষয়ে কোনো নির্বাচন কমিশনের কোনো বক্তব্য নাই। এদিকে ছাত্রদলের প্রার্থীরা একই অভিযোগ তুলে বলছে তাদের প্রার্থীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি করা হচ্ছে, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। সেই আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন করে তারা টিএসসি অডিটোরিয়ামে এক ধরনের সমাবেশ করে প্রথম দিন আপনার স্ট্যান্ড আপ কমেডি শো, দ্বিতীয় দিন গান বাজনার আয়োজন করেছে, যেটা সম্পর্কে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনারকে জানিয়েছি, চিফ রিটার্নিং অফিসারকে জানিয়েছি, কিন্তু তিনি বলেছেন যে আমি এখন এটা বন্ধ করছি, কিন্তু আমরা দেখতে পেরেছি তিনি বন্ধ করতে সক্ষম হননি। তবে কর্তৃপক্ষ বলছে কারো প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করা হচ্ছে না, অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা কিছু অভিযোগ পেয়েছি, কিছু সরাসরি ফিজিক্যালি আমরা না, আমাদের সম্মানিত কমিশনার মধ্যে সরাসরি ওনাদের সামনে তাদেরকে সতর্ক করে দিয়েছে, আর কিছু আমরা ওভার দি টেলিফোন আমরা সতর্ক করে দিয়েছি। ইভেন প্রথম দিন আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। ভোটের আগে আনুষ্ঠানিক প্রচারণা চলবে 7 সেপ্টেম্বর পর্যন্ত। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাগেরহাটের আসন কমিয়ে ইসি জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের, তাই সবশেষ খসড়ার গেজেট বাতিল করে আগের 4টি আসন ফেরত চেয়েছেন তারা। এদিকে বরগুনায় 2টি থেকে বাড়িয়ে 3টি ও পিরোজপুরে 3টি থেকে বাড়িয়ে 4টি আসন ফেরত চেয়েছেন এলাকাবাসী। অন্যদিকে পার্বত্য অঞ্চলে ভৌগোলিক বিবেচনায় 3টির পরিবর্তে 8টি আসনের দাবি উঠেছে। সংসদীয় আসনের সীমানার খসড়ার গেজেটের দাবি আপত্তির শুনানির দ্বিতীয় দিনের প্রথম ভাগে আলোচনা হয় খুলনা অঞ্চলের আসন নিয়ে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন মিলনায়তনে সোমবার দুপুর পর্যন্ত সাতক্ষীরা, যশোর ও বাগেরহাটের 7টি আসনের শুনানি হয়। গাজীপুরে একটি আসন বাড়ানোয় এবং বাগেরহাটে একটি কমানোর প্রতিবাদ জানান আপিলকারীরা। এদিকে রামপাল ও মোংলাকে আলাদা আসনে সংযুক্ত করায়ও ক্ষোভ জানান তারা। একদম ইলিগাল এবং টোটালি ক্লিয়ার ভায়োলেশন অফ আর্টিকেল 27, বিকজ এই কমিশন উইদাউট হ্যাভিং রিজন এই ডিসিশনটা নিয়েছে। ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর এবং চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের 13টি আসনের বিষয়ে শুনানি হয় বিকেলে। এ সময় 2008 সালের আগের সীমানা ফেরানোর দাবি জানানো হয়। বরগুনা 3টা আসনের সীমানা বড়, মিনিমাম 25টা, অতএব বাকি বিষয়গুলো, এই কারণে আমরা পূর্বের 3টা আসন পূর্ণবহাল চাচ্ছি। নলসিটির 4টা ইউনিয়ন যদি ঝালকাঠি, রাজাপুর এবং কাঠালিয়া উপজেলার সাথে দিয়ে দেওয়া হয় ডিমার্কেটেড করে ওই কনস্টিটিউয়েন্সিতে, তাহলে ভোটার সংখ্যা প্রায় একেবারেই 50-50 হয়ে যায়। তাহলে একটা আসন আমাদের থেকে বঞ্চিত করেছে, সেই আসনটা ছিল স্বরূপকাঠি, আমরা যেটা নেশাবাদ বলি, আমরা সেই আসনটা ফেরত চেয়েছি। ঝালকাঠির 2টি আসনে ভোটারের সমতা আনার দাবি করা হয়, আর পার্বত্য অঞ্চলে 3টির বদলে 8টি আসনের দাবিও ওঠে। পার্বত্য চট্টগ্রামের এই 3 জেলায় 3টি সংসদীয় আসন তারা যাতে বাড়িয়ে 8টিতে করে এবং এই 8টি আসন পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে, এজন্য আমরা তাদেরকে একটি আবেদন আমরা জানিয়েছি। 300 সংসদীয় আসনের মধ্যে 40টির সীমানা পুনর্নির্ধারণ করে 30 জুলাই খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। দাবি আপত্তি আসে 83টি আসনে। 27 আগস্ট পর্যন্ত শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে ইসি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক, উপমহাপরিদর্শক, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার 52 কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। চলতি দায়িত্বে থাকা সমমর্যাদার 12 জনকে অতিরিক্ত আইজিপি করা হয়েছে। সুপার নিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত 6 জনকে নিয়মিত ডিআইজি করা হয়েছে। অপর এক প্রজ্ঞাপনে 12 জন ডিআইজির দপ্তর বদল করা হয়েছে। অপর একটি প্রজ্ঞাপনে পুলিশ সুপার মর্যাদার 14 জনকে বদলি ও পদায়ন করা হয়েছে। এদিকে বরগুনা, বাগেরহাট, নরসিংদী, নারায়ণগঞ্জ সহ 7 জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি 6 জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়া পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোনা ও খুলনায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মেরে ফেললেও জিডি করবেন না বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। দুপুরে সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এদেশে আর বেঁচে থাকার অধিকার আছে কিনা জানতে চেয়েছেন তিনি। মব জাস্টিস তার উপর চলতে পারে কিনা এমন প্রশ্নও তোলেন তিনি। এদিকে ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সেগুনবাগিচার বাসার সামনে চলে বিক্ষোভ। ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম। সম্প্রতি জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ফজলুর রহমান। জানিয়ে চলছে আলোচনা সমালোচনা, শোকজ করেছে বিএনপিও। এরপর শুরু হয় বিক্ষোভ। শাহবাগে ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়। তাকে গ্রেপ্তারের দাবিতে সেগুনবাগিচার বাসার সামনে অবস্থান নেয় বিক্ষুব্ধরা। এই শান্তিপূর্ণ অবস্থানকে যদি আপনারা মূল্যায়ন না করেন, আমরা সময়ে সময়ে আমাদের অবস্থানকে আরো কঠিন থেকে কঠিনতর করব। এখানে কি মব হচ্ছে না শান্তিপূর্ণ অবস্থান হচ্ছে? আপনারা বলেন, জাতিকে দেখান আমরা কি করতেছি। আমরা বলবো না, আপনারা বলবেন। এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলন করেন ফজলুর রহমান। বলেন, তার কথায় কারো অসম্মান হলে রাজনৈতিকভাবে প্রতিহত করতে পারেন, এজন্য হত্যার হুমকির যুক্তি নেই। স্লোগান দিচ্ছে, খুব বিশ্রী স্লোগান, ফজলুকে হত্যা করো, ফজলুর রহমানকে গ্রেপ্তার করো, ইত্যাদি ইত্যাদি। স্লোগানেরও ভাষা মানে এমন কোনো অনার কি। 7-8 জন ছেলে মেয়ে এবং তারা বাসার মধ্যে ঢুকার চেষ্টা করতেছে। আমি সেই বাসায় থাকি, ভাড়া বাসা। আমি এখন শঙ্কায় আছি যে বাসায় ভাড়া থাকি সেই মালিক আমাকে বাসায় ভাড়া থাকতে দিব কিনা। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধ বিরোধীদের বিরুদ্ধে বলছেন, ভবিষ্যতেও বলবেন। প্রশ্ন তোলেন মব জাস্টিস নিয়ে। যেদিন জামাত বলেছে যে 71 সনের মুক্তিযুদ্ধ ছিল ভাইয়ে ভাইয়ে গন্ডগোল এবং এইটা একটা চক্রান্তকারী দেশ এই গন্ডগোলটা লাগাইছে, সেই দিন থেকে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার পবিত্র দায়িত্ব মনে করছি জামাতের এই মুক্তিযুদ্ধ বিরোধী কথার বিরুদ্ধে নিজেকে অবস্থানে নেওয়া। এবং সেই অবস্থানে থেকে আমি কথা বলছি। সেই অবস্থানে থেকে কথা বলে জামাত যদি আমার কথার উত্তর দিতে পারে, আমি তাদেরকে বারবার চ্যালেঞ্জ করছি, আসেন। শোকজের জবাব দিতে ফজলুর রহমানকে 24 ঘন্টা সময় বাড়িয়েছে বিএনপি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইসহাক দারের সফরে এটা পরিষ্কার হয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী পাকিস্তান, তবে 71-এর অমীমাংসিত ইস্যুতে কোনো অগ্রগতি হয়নি, এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। তার মতে বাণিজ্য ও অর্থনৈতিক যোগাযোগ বাড়ানোর আগে পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত। ঢাকা সফর নিয়ে সন্তুষ্ট পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বার্তাই দিয়েছেন। তবে দুই দেশের বিবৃতিতে কিছুটা ভিন্নতা দেখা গেছে। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় 71-এর 3টি ইস্যু সুরাহা করতে বলেছে, কিন্তু ইসলামাবাদের বিবৃতিতে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কিছু নেই, শুধু পুরনো সম্পর্ক ফেরানোর উপর জোর দিয়েছে। যা নিয়ে সন্তুষ্ট নন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। আমার অতীত যাওয়ার কোনো উপায় নেই। যদি ফেরত যেতে হয় তাহলে তো রীতিমতো সেমি কলোনিয়াল একটা স্ট্রাকচারে ফেরত যেতে হবে। বরং বলতে হবে যে না, আমরা নতুন সম্পর্ক করতে চাচ্ছি। সিমলা চুক্তিতে বলা হয়েছে রিগ্রেট, এবং জেনারেল মোশাররফ যখন এসেছিল তখন বলেছিল যদি এই ধরনের কিছু হয়ে থাকে তার জন্য তিনি রিগ্রেট জানাচ্ছেন। কিন্তু এটা তো একটা কি বলা হয়, একটা প্রসেস, একটা অফিসিয়াল প্রসেস আছে, একটা ইনজাস্টিসের বিষয় আছে। তো সেটা করতে হলে আরও ভালো আকারে যদি তারা পার্লামেন্টের মাধ্যমে যদি একটা রেজলিউশন পাশ করে নিতে পারে, তাহলেই আমার মনে হয় একটা সমাধান করা যায়। আওয়ামী লীগ শাসনামলে বাংলাদেশ পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছিল, তবে হাসিনা সরকারের পতনের পর এখন অনেকটা উন্নত হয়েছে। ডক্টর ইমতিয়াজ বলেন, ঢাকা দিল্লি টানাপোড়েনের মধ্যে সম্পর্ক উন্নয়নে ব্যস্ত ইসলামাবাদ। পাকিস্তান যদি ওই ভারত কেন্দ্রিক পররাষ্ট্রনীতি করতে চায় তাহলে এটা অগ্রসর হবে না। রাজনৈতিক কাঠামোটা সদিচ্ছা হয়েছে কিছুটা দুই সরকারের মধ্যে, কিন্তু এটাকে যদি শক্তিশালী করতে হয়, এটা যদি বড় ধরনের কনসেনসাস আনতে হয়, তাহলে আমি মনে করি 3টা বিষয় যদি পাকিস্তান সমাধান করে ফেলতে পারে, যারা ব্যবসায়ী আছেন বা অন্য যারা স্টেক হোল্ডার আছেন তারাও হয়তো উৎসাহী বোধ করবেন। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বাণিজ্য সংক্রান্ত কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি। বলেন, দুই দেশের অর্থনৈতিক কাঠামো তৈরিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়ক বন্ধ করে কর্মস্থলে যাওয়া আসা করায় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।
গাজীপুরের পুলিশ কমিশনার থাকেন ঢাকায়, রাস্তা বন্ধ করে ঢোকেন গাজীপুরে। এতে ভোগান্তিতে পড়েন এ পথে চলাচলকারী সাধারণ মানুষ। এ নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশের পর সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে গাজীপুরের পুলিশ কমিশনারকে। এখানে আমাদের আলোচনা হয়েছে, এই ক্ষেত্রে আমরা আইজি মহোদয় অলরেডি একটা ডিসিশন নিছে, আপনারা হয়তো কিছুদিনের ভিতরে জানতে পারবেন। প্রথম হলো তার নিয়ম মত হলো তার কারণ দর্শানো, ওইটা উনি কারণ দর্শানো সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে থানা ফাঁড়ি সহ ৫,৭৫০টি আগ্নেয়াস্ত্র লুট হয়। গোলাবারুদ লুট হয় ৬,৫১,৬০৯টি। এসব অস্ত্রের খোঁজ দেওয়ার বিষয়ে পুরস্কার ঘোষণা করছে সরকার। উপদেষ্টা বলেন, লুট অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রাখা হবে। আমরা চেষ্টা করব যত, এই জন্য তো বিভিন্ন ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি উদ্ধার করার জন্য। এখন আমরা চেষ্টা করব যত সম্ভব উঠাই নিয়ে আসা। উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে এখন প্রচুর নিয়োগ হচ্ছে। নিয়োগ বাণিজ্য বন্ধে সব ধরনের পদক্ষেপ নিয়েছেন তারা। একটা হলো ভর্তি বাণিজ্য, আর একটা হলো পোস্টিং বাণিজ্য। এই ভর্তি বাণিজ্য ক্ষেত্রে যদি আপনারা আমাদের ইনফরমেশন দিতে পারেন, এই জন্য আমরা এখন টাকা ডিক্লেয়ার করি নাই, বাট আপনাকে ধন্যবাদ দিব। যদি আমরা এখানে ভর্তিতে কোনো ধরনের কোনো দুর্নীতি হচ্ছে কিনা, যদি কোনো রকমের দুর্নীতি হয় আপনারা আমাদের জানাবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ভারতে গ্রেপ্তার আবু সাইদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তাকে যত তাড়াতাড়ি সম্ভব ইন্টারপোলের মাধ্যমে দেশে আনার চেষ্টা করা হবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে তৈরি জীবন রক্ষাকারী ওষুধের যে তালিকা সরকার প্রস্তুত করছে, সেখানে থাকা সব ওষুধের দাম সরকারকেই নির্ধারণ করে দিতে হবে। সোমবার বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছে। আগে 739 ধরনের জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করত সরকার, কিন্তু 1993 সালে সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে 177 ধরনের ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা দেওয়া হয় সরকারকে। ওই বিজ্ঞপ্তি বেআইনি ও অবৈধ ঘোষণা করে রায় দিলেন হাইকোর্ট। 2018 সালে ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি মানবাধিকার সংস্থা। রিটকারী আইনজীবী মঞ্জিল মোর্শেদ জানান, বেসরকারি ওষুধ প্রস্তুতকারী মালিক সমিতির হাতে জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা থাকার ফলে সাধারণ মানুষকে বেশি দামে কিনতে হয়। গত 17 আগস্ট অন্তর্বর্তী সরকার নতুন করে জীবন রক্ষাকারী ওষুধের তালিকা করার জন্য একটি টাস্কফোর্স গঠন করেছে। ওই তালিকায় যেসব ওষুধের নাম থাকবে, রায় অনুযায়ী সবগুলোর দাম সরকারকেই নির্ধারণ করতে হবে। আজকে রুল অ্যাবসলিউট করে আদালত যে নির্দেশনা দিয়েছেন, প্রথমত হলো ওই সার্কুলারটাকে বেআইনি ঘোষণা করেছেন, এবং সাবসিডিয়েন্টলি বলেছেন বর্তমানে সরকার যে জীবন রক্ষাকারী ওষুধের তালিকা করছে, সেই তালিকা হওয়ার পরে ওই জীবন রক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণটা সরকার করবে, এইভাবে আদালত নির্দেশনা দিয়েছেন। গত 5টি সংসদ নির্বাচনে সরাসরি ভোটে জয়ী হয়ে এমপি হন মাত্র 84 জন নারী। একটি নির্বাচনে সর্বোচ্চ 22 জন নারী জয় পেয়েছেন। তবে এবার নারী প্রার্থী বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি, এনসিপি সহ অধিকাংশ দল। জামায়াত বলছে, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নারী প্রতিনিধিত্ব এমনিতেই বাড়বে। তবে নারী নেত্রীরা বলছেন, দলগুলো আশ্বাস দিলেও ভোটের মাঠের চিত্র ভিন্ন। সরকারি হিসেবে দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি, কিন্তু সংসদে প্রতিনিধিত্বের প্রশ্নে এখনও অনেক পিছিয়ে তারা। সংরক্ষিত আসন বাদ দিলে নারী এমপিদের সংখ্যা ছিল হাতে গোনা। 2001 সালে 8ম জাতীয় সংসদে নির্বাচিত নারী এমপি ছিলেন মাত্র 6 জন। 2008-এ 19, 2014 সালে 18, 2018-তে 22 এবং সবশেষ 2024-এ নির্বাচিত এমপি ছিলেন 19 জন। বিএনপিতে বর্তমানে 15% নারী নেতৃত্ব রয়েছে। আসন্ন নির্বাচনে সরাসরি ভোটে নারী প্রার্থী বাড়াতে চায় দলটি। এজন্য মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার বলছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। জনগণ চাওয়ার পরেও কিন্তু দলের একটা দায়িত্ব থেকে যায়। হ্যাঁ, সেই জায়গা থেকে অবশ্যই প্রত্যেকটা দলের মনস্তাত্ত্বিক পরিবর্তন আনতে হবে, মানসিকভাবে একটা পরিবর্তন আসতেই হবে, যে আমরা বেশি আরও নারী ডিরেক্ট ইলেকশনে আনতে পারি।
জামায়াতে ইসলামী 43% নারীর অংশগ্রহণ দাবি করলেও তাদের জনসভা বা কর্মসূচিতে নারী নেতৃত্ব দেখা যায় না। ভোটের মাঠে নারীদের পিছিয়ে পড়ার কারণ দেখাচ্ছে দলটি। সরাসরি ইলেকশন করলে যেটা হয়, তাদের যে ভোটারদের কাছে যাওয়া, আমাদের দেশে কালো টাকা, সন্ত্রাস, অনেক চ্যালেঞ্জ ভোটের আছে, এগুলো মোকাবেলা করে কিন্তু নারীরা জিততে পারেন, এটা পরীক্ষিত। সরাসরি ভোটে সবচেয়ে বেশি নারী প্রার্থী দিতে চায় এনসিপি, আর গ্রহণযোগ্যতা আছে যাদের, মনোনয়ন দৌড়ে তাদের এগিয়ে রাখবে এবি পার্টি। 15% নারীদের আমরা আসলে প্রার্থী হিসেবে মনোনয়ন দিব দল থেকে। আমাদের যারা নারী নেত্রী আছে এনসিপির, এবং তাদের মাধ্যমে তাদের দেখেও কিন্তু আসলে অনেক নারীরা এই রাজনৈতিক দলে আসতে যাচ্ছে। আমরা যেটা চেষ্টা করেছি এখন পর্যন্ত, যাদেরকে আমরা নমিনেশন দিয়েছি আমাদের দলে, এরা কিন্তু গ্রাসরুট থেকে কাজ করে এখানে এসেছে। কারো ভাই, মানে বোন অথবা ভাবি অথবা মামি হওয়ার কারণে কিন্তু কেউ নমিনেশন পায় না। আইন অনুসারে সব দলের 33% নারী নেতৃত্ব নিশ্চিতের বাধ্যবাধকতা রয়েছে। গণ অভ্যুত্থানের পর রাজনীতি ও সংসদে এ অবস্থান কতটা পাকাপোক্ত হয় সেটাই এখন দেখার বিষয়। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিমানের টিকিট নিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ট্রাভেল এজেন্সিগুলো। এরই মধ্যে 13টি এজেন্সি চিহ্নিত করেছে মন্ত্রণালয়। সচিবালয়ের সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান উপদেষ্টা জানান, 20,000 অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতেও ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। টিকিটের গায়ে দাম, এজেন্সির নাম ও নিবন্ধন নম্বর লেখা না থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিমানের ফ্লাইটে বাড়ছে যাত্রী পারাপার, তবে অনেকের অভিযোগ অন্য ফ্লাইটের চেয়ে বিমানের টিকিটের দাম বেশি। বিমানের টিকিট নৈরাজ্যের কথা স্বীকার করলেন বেসরকারি বিমান উপদেষ্টাও। জানান, বেশ কিছু এজেন্সির কারসাজির তথ্য মিলেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা সামগ্রিকভাবে এই নৈরাজ্যকে থামাতে চাই। প্রত্যেকটা টিকিটে তার জন্য মূল্য লেখা থাকে এবং ট্রাভেল এজেন্টের নাম লেখা থাকে এবং তার নিবন্ধন নাম্বার লেখা থাকে। এই তিনটে জিনিস থাকলে আমরা যে তদারকির কাজটা করছি, এটা আমাদের জন্য অনেক বেশি সহায়ক হবে। নিবন্ধিত 5,000 ও অনিবন্ধিত 20,000 ট্রাভেল এজেন্সি রয়েছে। অভিযোগ আছে কৌশলে দাম বাড়িয়ে যাত্রীদের জিম্মি করছে তারা। বেশি দাম রাখলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ম্যাজিস্ট্রেটের সংখ্যা ওখানে বাড়িয়ে তাদেরকে কিছু স্পেসিফিক টাস্ক আমরা ওখানে দিয়েছি। আমরা কিছু পার্টিকুলার ডেস্টিনেশন বলে দিয়েছি, যে ডেস্টিনেশনগুলোতে আমরা মনে করি যে এই গন্তব্যগুলোতেই নৈরাজ্যের সংখ্যা সবচেয়ে বেশি, সেটা আমরা জানি। এবং ওখান থেকে আমরা একটা ফিক্স নাম্বার বলে দিয়েছি যে একজন ম্যাজিস্ট্রেট প্রতিদিন এই কয়টা টিকিট নিয়ে 4টা দাগে আমি বলে দিয়েছি আমাদেরকে প্রত্যেক দিন একটা করে রিপোর্ট করার জন্য। শাহজালাল বিমানবন্দরে শিগগিরই চালু হবে 3rd টার্মিনাল। উপদেষ্টা জানান, টার্মিনাল ব্যবস্থাপনায় ওপেন টেন্ডারের মাধ্যমে বিদেশি কোম্পানি নিয়োগ দেওয়া হবে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স সহ 11 দেশ। এক যৌথ বিবৃতিতে এই প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ডও। বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের 8 বছর পূর্তিতে দেশগুলো এ অঙ্গীকার করল। বিবৃতিতে মিয়ানমার সামরিক বাহিনীর নির্যাতনের মুখে বিপুল সংখ্যক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্মরণ করা হয়। বলা হয়, বর্তমানে 11 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে রয়েছেন। এখনও আশ্রয় শিবিরে থাকতে নতুন করে লোকজন আসছেন। এজন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং সাধারণ মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানানো হয় বিবৃতিতে। বিশেষ করে নতুন করে আসা লোকজনদেরও আশ্রয় ও নিরাপত্তা দিয়ে চলেছেন এবং জীবন রক্ষাকারী মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।